তারেক রহমানের সরকারের ৩ মাস পেরোতেই ১ উইকেটের পতন, পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি কেন পদত্যাগ করলেন এই বিষয়ে আজকে কথা বলবো, এবং এটাই কি আপাতত মন্ত্রী পরিষদের শেষ পদত্যাগ, নাকি সামনে আরো কয়েকজন পদত্যাগ করবেন? শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল একটু টাচ দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান যে পদত্যাগ করেছেন এর প্রকৃত কারণটা আপনাদের জানানোর চেষ্টা করব, এবং আমি সেই তথ্যগুলো পেয়েছি। যদিও তিনি ব্যক্তিগত পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যগত কারণের কথা বলেছেন, কিন্তু আমি তার আশেপাশে কিছু মানুষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এই মুহূর্তে তার এমন কোনো স্বাস্থ্যগত ইস্যু নেই যে কারণে মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হবে। তাকে বেসিক্যালি পদত্যাগে বাধ্য করা হয়েছে, সরকার অনেকটা বাধ্য হয়েছে তাকে পদত্যাগ করতে বলতে। কেন, কি করেছেন যে তাকে এই শুরুতেই চলে যেতে হলো? আমরা খোঁজ নিয়ে জেনেছি, দ্য সোর্স নিউজের সূত্র আমাদের নিশ্চিত করেছে যে দীপেন দেওয়ানের সাথে ভারতের নর্থ ইস্ট রিজিয়ন, উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, এবং একাধিক কল রেকর্ড পাওয়া গেছে যেখানে তিনি সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে বিভিন্ন সময়ে আলাপ করেছেন। তো তার এই নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতার কারণে একটি প্রভাবশালী দেশ তারা এটি নিয়ে সরকারের কাছে তথ্য প্রমাণ সাবমিট করেছে, এবং তারা বলেছে যে অচিরেই এই সন্ত্রাসের গডফাদার দীপেন দেওয়ানকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের সেই দাবির মুখে তারেক রহমান সরকার তাকে পদত্যাগ করতে বলেছে, এবং তিনি স্বাস্থ্যের একটা বাহানা দেখিয়ে এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। সুতরাং তার মূল কারণই হলো এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী পাহাড়ি গোষ্ঠীর সাথে যোগাযোগ। এছাড়াও আমি আপনাদের গতকাল মোস্তফা মাঝির কথা বলেছিলাম, সেই যে কক্সবাজারের পেকুয়া বাজারের সেই ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী মোস্তফা মাঝি, যিনি একটি বহুতল বিশিষ্ট হোটেল নির্মাণ করছিলেন। সেই হোটেলটি এখনো নির্মাণাধীন, যার নিচে বিশাল পানশালা ছিল, যেখানে বিদেশিরা আসতেন, পান করতেন, থাকতেন, খেতেন। সেখানে দু তিন তালা পর্যন্ত সেটা ফাংশনিং ছিল। পরবর্তীতে সেই হোটেলটি বন্ধ হয়ে যায়, এবং তারও পরে একদিন ভোরে দেখা যায় যে মোস্তফা মাঝিকে কে বা কারা খুন করে রেখে চলে গেছে। এই মন্ত্রী দীপেন দেওয়ান ওই মোস্তফা মাঝির বিজনেস পার্টনার ছিলেন, এবং মোস্তফা মাঝির এই যে ব্যবসা, এই হোটেল, এখানে কিন্তু অনেক দেশি বিদেশি প্রকাশ্যে গোপন ইনভেস্টমেন্ট ছিল। ওই এলাকাটা আর আরাকান আর্মি, তারপরে আরো বিদেশি কিছু শক্তি অপশক্তির চলাফেরা ছিল। সো এটা একটা ক্রিমিনালদের হাব হয়ে গিয়েছিল। তো মোস্তফা মাঝির এই ব্যবসায় সেখানে ইনভেস্টমেন্ট ছিল, সেটার পার্টনার ছিলেন এই দীপেন দেওয়ান। এবং মোস্তফা মাঝি মারা যাওয়ার পরে এই যে ইনভেস্টমেন্ট, এই সম্পত্তি, এগুলো তছরূপ করার অভিযোগও কিন্তু এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। এই দুর্নীতি, অর্থনৈতিক কারচুপি, সন্ত্রাসীদের সাথে যোগাযোগ, এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকার যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে তাদের সাথে যোগাযোগেরও অভিযোগ এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। তো এত অভিযোগের প্রেক্ষিতে সরকার আর তাকে মন্ত্রী পরিষদে রাখতে পারেনি, তাকে চলে যেতে হয়েছে। তবে এটাই কি শেষ পদত্যাগ, নাকি বিগিনিং অফ এ সিরিজ অফ রেজিগনেশন, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অ্যাটলিস্ট ঢাকা-10 থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, যিনি শেখ রবিউল আলম, তিনি একসাথে তিনটে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে পালন করছেন। যেটাই বলেছি যে সড়ক যোগাযোগ ও সেতু, রেল, নৌ পরিবহন, মানে এই 3টা ভাইটাল মিনিস্ট্রি একটা লোকের হাতে। এবং তার বিরুদ্ধেও কিন্তু সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গতকাল যে তোফায়েল আহমেদের জানাজায় ধানমন্ডিতে হামলা হয়েছে, সেই হামলাতে যারা জড়িত ছিল তারা অধিকাংশই এই শেখ রবিউল আলমের লোক।
এছাড়া ৩২ ভাঙার সাথেও শেখ রবিউল আলমের একটা সম্পৃক্ততা ছিল। এইসব কারণে শেখ রবিউল আলমের বিরুদ্ধেও অনেক অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। শেখ রবিউল আলমের কিছু গণমাধ্যমে তার কিছু স্টেটমেন্ট সরকারকে বিব্রত করেছে, তাই ঠিক করা হয়েছে যে খুব তাড়াতাড়ি সময়ে রবিউল আলমকে এই যে ৩টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেখান থেকে কমিয়ে আনা হবে, হয়তো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হবে। এছাড়াও বেশ কিছু মন্ত্রী তারা সার্ভিলেন্সে আছে, তাদের পারফরমেন্স আশানুরূপ না হওয়াতে তারা কিন্তু সরকার প্রধানের বলা যায় যে অসন্তোষের মধ্যেই আছে। তো যা হোক, আজকে আমি গতকাল যেহেতু কথা দিয়েছিলাম, তো আজকে তো আমি একটু আগে একটা এপিসোড করলাম তোফায়েল আহমেদের জানাজা নিয়ে ভোলায় যে কেলেঙ্কারিজনক ঘটনা ঘটালো বিএনপি, এবং সেই এপিসোডটি আমি রিলিজ করার পরে ভোলা থেকে ফোন পেলাম। সেখানে একজন লোক জানালো যে এত বাধার প্রেক্ষিতেও জনসভার যেখানে হয়েছে যে সরকারি হাই স্কুল মাঠে, তার থেকে 1 কিলোমিটার মানে ডায়ামিটারের এলাকায় মানে কিছুক্ষণ পর পর মাইক লাগানো ছিল। এখন প্রশ্ন উঠেছে যে এই মাইকগুলো কারা লাগিয়েছে, কারণ তোফায়েল আহমেদের পরিবার, ঘনিষ্ঠ পরিবার বলতে যাদের বুঝি তাদের অধিকাংশ হয় জেলে নইলে পলাতক। তার মেয়ে একটা মুন্নি এবং জামাই ডক্টর তুহিন, তারাই মূলত এইসব আয়োজন করছে। তো তারা ঢাকার থেকে তোফায়েল ভাইয়ের ডেড বডি নিয়ে এসেছেন। তো এখন যেটা ধারণা করা হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই কাজগুলো করেছে এবং লক্ষ লক্ষ লোক হয়েছে জানা যায়, এবং শেষমেশ প্রশাসনও তাকে সরকারিভাবে একজন মুক্তিযোদ্ধার যে প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান, তাকে গার্ড অফ অনার দিয়েই বিদায় দিয়েছে। এবং ওই যে টোকাইগুলো বিএনপি যে শুরুতে বলছিল ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না, তাদের নাকি শেষমেশ আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। এদিকে জানাজা করতে দেবে না, অথচ দেখা যাচ্ছে যে তাকে গার্ড অফ অনার পর্যন্ত দেয়া হলো। এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেল যে ভোলার প্রচুর লোক নাকি তাদের থানা ঘেরাও করেছিল এবং তারা বলেছিল যে আমাদের লিডার তোফায়েল আহমেদকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, এবং জনতার চাপের মুখে পুলিশ তখন বলেছে আমরা তো রেডি হয়েই ছিলাম। তারা তড়িঘড়ি করে এসে এই গার্ড অফ অনার দিয়েছে। অর্থাৎ উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করিবেন। ভোলাভাষী কিন্তু দেখিয়ে দিয়েছে যে তোফায়েল আহমেদ কে ছিল, এবং সারা দেশেই কিন্তু আমরা টের পাচ্ছি যে বঙ্গবন্ধুর সৈনিকেরা কিভাবে জেগে উঠছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।